আবারও অতীত ডুব দেয় ঈশান। রোহান, মেয়েটাকে কারো মাধ্যম দিয়ে এই চিরকুটটা পাঠাই দে। তারপর কি করব? ও যখন সায়েন্স ল্যাবে ঢুকবে তখন দরজা বন্ধ করে দিবি। আর সামির, তুই লাইট বন্ধ করে দিবি। তারপর আমার যা করার আমি করব। ওকে। যেই কথা সেই কাজ। ইমা সায়েন্স ল্যাবে ঢুকতেই রোহান ধাম করে দরজা বন্ধ করে দিল। সমীর লাইট বন্ধ করে দিল। ইমা ভয় পেয়ে গেল। ঈশান কঙ্কালের সামনে লাল লাইট অন করতেই ইমা কঙ্কাল দেখে ভয়ে ঘাবড়ে গেল এবং দরজা ধাক্কাতে লাগলো। হঠাৎ হাতে পানি পানি কিছু অনুভব করলো ইমা। নাকের কাছে হাত নিয়ে আসতেই রক্তের গন্ধ পেল। ইমা পেছনে ঘুরে তাকালো, দেখে কঙ্কালের হাতে দাঁড়ালো ছুরি। ছুরি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ইমা দেখে ভয়ে জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝেতে। স্বামীর লাইট অন করলো। ঈশান স্বামীর ইমাকে জ্ঞান হারাতে দেখে জোরে জোরে হাসতে লাগলো। রোহান ঈশান স্বামীর হাসির শব্দ শুনে ভেতরে আসা দেখে ইমা পড়ে আছে। প্ল্যান সাকসেসফুল। এখন কেমন লাগে? আমাকে থাপ্পড় মেরেছিলিস না? এমন সময় সায়েন্স ল্যাবে মেরান আসে। দেখে ইমা মেঝেতে পড়ে আছে আর ঈশান রোহান স্বামীর দাঁড়িয়ে আছে। মেরান দৌড়ে এসে ইমাকে ধরে এবং ঈশান সমীর রোহানের দিকে তাকিয়ে বলে, কি করেছেন আপনারা ওকে? শিক্ষা দিয়েছি। ঘন্টাখানিক পর সমীর চিন্তিত সুরে বলল, ঈশান, ছেলেটা নিশ্চয়ই এতক্ষণে মেয়েটাকে বলে দিছে। আচ্ছা, মেয়েটা যদি প্রিন্সিপাল স্যারকে বলে দেয়, তুই না হয় বেঁচে যাবে, কিন্তু আমার আর রোহানের কি হবে? আমাকে রোহানকে যদি কলেজ থেকে বের করে দেয় তখন? ঈশান একটু চিন্তায় পড়ে গেল। প্রিন্সিপাল ইমাকে প্রশ্ন করলো। ইমা বলে সে এমনি জ্ঞান হারিয়েছিল। এই খবরটা একজন ছেলে এসে ঈশানকে বলে যায়। ঈশান খুব অবাক হয় এবং মনে মনে বলে, সে চাইলে সত্যি কথা বলতে পারতো, কিন্তু কেন বললো না? বর্তমান বিষয়টা আমার মনের মধ্যে ঘুরতে লাগলো। এই কাজটা কেন করলো ইমা? তারপর থেকে আমি ইমাকে আর কিছুই বলি না, শুধু ওকে দেখি আর ভাবি কেন আমাকে আমার দুই বন্ধুকে বাঁচালো। তারপর কি জানতে পেরেছেন কেন উনি এমনটা করলো? জানতে পেরেছি, তাও কলেজ ক্যাম্পিংয়ে গিয়ে। তবে ইমার কাছ থেকে না, মেরান নামের ওই ছেলের কাছ থেকে। সেই ক্যাম্পিংয়ে ইমা আসেনি। জানতে পারি তার বাবা ক্যাম্পিং পছন্দ করে না, তাই আসেনি। তার মানে ওনারা বাবা খুব কঠিন মানুষ। আমি তো দেখেছি খুব কঠিন তার মন। আমি তার মন গলাতে পারিনি। যাই হোক, সেদিকে পরে আসি। তারপর অতীত। আমি মাকে সব বলার পরেও ইমা আপনাদের কথা ইচ্ছে করে প্রিন্সিপালকে বলেনি, কারণ ও ঝামেলা চায়নি। আপনারা যেদিন ওকে ক্যান্টিনে ওইভাবে অপমান করার পরও ও খুব কান্না করেছিল। একরকম ও ডিপ্রেশনে চলে গিয়েছিল। প্রায় অনেক দিনও কলেজে আসেনি। একদিন রাস্তায় আমার ওর সাথে দেখা হয়। আমি ওকে জিজ্ঞেস করি, ও বলে যে ও আর এই কলেজে পড়বে না। আমি ইমাকে অনেক বোঝাই, কারণ ইমা খুব ভালো স্টুডেন্ট। ইমা আমার কথা মানলো এবং কলেজ আসার জন্য রাজি হলো। তার কিছুদিন পরেই তো আপনি ওকে আবার। মেরান বলতেই ঈশান বলল, আমাকে থাপ্পড় মারবে আর আমি ছেড়ে দেব? আমি একটা কথা বলি, আপনারা তো আমার বড়। আমি বললে হয়তো সেটা খারাপ দেখাবে আপনাদের কাছে, কিন্তু তাও বলবো। ইমা একটা মেয়ে। আপনি ওর সাথে যেটা করেছেন তার জায়গায় আপনি একবার নিজেকে বসিয়ে দেখেন, তাহলে বুঝবেন কতটা খারাপ লেগেছে তার। ইমা সেদিন আপনার নাম নেয়নি। চাইলে নিতে পারতো, ঝামেলাটা বাড়াতেও পারতো, কিন্তু ও সেটা করেনি। কারণ ওর ইচ্ছা ও পড়াশোনা করে ডাক্তার হবে, আপনাদের সাথে ঝামেলা করে না। ঈশান আরেকটা কথাও বলল না। মেরানের কাছ থেকে চলে গেল। বর্তমান। সেই দিন আমি বিষয়গুলো নিয়ে ভাবলাম এবং বুঝলাম আমি ইমার সাথে ভুল করেছি। আপনি আপনার ভুল স্বীকার করে কি ম্যাডামের কাছে ক্ষমা চেয়েছেন? না, ক্ষমা চাইনি, কারণ আমি কখনো কারো কাছে ছোট হতে রাজি না। আজও আমার এই অভ্যেস রয়েই গেছে। আমি সেই দিনের পর থেকে ইমার পেছনে আর লাগিনি। ইমা আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেত, আমিও তেমনই করতাম। এর মধ্যে রোহান তার বাবার সাথে বিদেশে চলে যায় এবং ওখানকার কলেজে ভর্তি হয়। তখন সামির আর আমরাই সব কিছু। আমি খুব উশৃঙ্খল জীবনযাপন করেছি। বাবাও আমাকে কখনো কোনো কাজে বাধা দেয়নি, তাই আমিও কোনো কিছু পরোয়া করিনি। এখন পরোয়া করি, এটাও শিখেছি ইমার কাছ থেকে। বলতেই ঈশানের ফোনে ফোন আসে। ঈশান ফোন হাতে নিয়ে দেখে তার বাবা। কেন স্যার? বাবা কল করছে বলে ফোন রিসিভ করে কানে ধরলো। এগুলো কি শুনছি আমি? ঈশান, তুমি আমাকে একবার ফোন দিলে না?
বাবা তুমি চিন্তা করো না, আমি সব সামলিয়ে নেব। মিস্টার মিনহাজের কিছু হয়নি। আমি মেহনাজের চিন্তা করছি না, আমি চিন্তা করছি আমার হসপিটালের। বাবা আমি নিজে হসপিটালের কাজের দায়িত্ব নিলাম, আমি এখানে থেকেই নিজ দায়িত্বে কাজ করাবো। তোমাকে বলেছিলাম হসপিটাল তৈরি হতে যারা বাধা দিচ্ছে তাদের মাথা থেকে দৌড়ে শেষ করে ফেলো, কিন্তু তুমি কি করছো? বাবা শান্ত হও, আমি সব কিছুর দায়িত্ব যখন নিজের কাঁধে নিয়েছি তখন বের করেই ছাড়বো। জহির ফোন কেটে দিল। কি হয়েছে স্যার? বাবা রেগে গেছে। অবশ্য ভুলটা আমারই। মিস্টার বারিককে আগে না ধরে আগে আসল মাথাটাকে ধরতে হতো। যাই হোক, মিস্টার মিনহাজের থেকে শুনতে হবে ওনাকে কারা মেরেছে, উনি কারোর চেহারা দেখেছে কিনা। বলতেই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ জনি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। হোটেলে ফিরে চলো। ওকে স্যার। বলে গাড়ি স্টার্ট দিল। ঈশান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবলো, অতীত সন্ধ্যাবেলা বাইরে খুব বৃষ্টি, ঈশান গাড়িতে বসে আছে। এমন সময় ঈশানের ফোনে কল আসে। ঈশান ফোন রিসিভ করে কানে ধরে। হ্যালো, কখন আসবে? বৃষ্টিতে আটকে গেছি, আমি গাড়িতেই আছি, আসছি। ওকে, তাড়াতাড়ি আয়, আমি বারে অপেক্ষা করছি। ওকে। ঈশান ফোন রেখে দিল। হঠাৎ দেখে ইমা আসছে, কাঁধে কলেজ ব্যাগ, ছাতা ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ঈশান তাকিয়ে রইল ইমার দিকে। এমন সময় দেখে দুইজন ছেলে ইমার পথ আটকালো এবং ইমাকে যেতে দিচ্ছিল না। ব্যাপারটা ভালো ঠেকছে না। ঈশান বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে বের হলো এবং ইমার পাশে গিয়ে দাঁড়ালো। ইমা চমকে উঠে ঈশানের দিকে তাকালো। ছেলে দুইটা ঈশানকে দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। হাই। তুমি এখানে? বলে ইমা হাঁটা দিল। এই আসছিলাম সামনে দোকানে, কিন্তু তুমি এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। এই বৃষ্টির মধ্যে হেঁটে কত দূর যাবে? চলো আমি পৌঁছে দিয়ে আসি। দরকার নেই, আমি হেঁটে যেতে পারবো, থ্যাংক ইউ। ঈশান একটু থতমত খেয়ে বলল। আরে দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা ছিল। ইমা পেছনে ঘুরে তাকালো। ঈশান গিয়ে ইমার ছাতার তলে এসে দাঁড়ালো। আমার হাতে এখন সময় নেই, আর আমি জানি তুমি কি বলবে। কি যেন? কি বলবো? সবকিছুর জন্য সরি বলবে। না, আমি কাউকে সরি বলি না। ইমা ঈশানের কথা শুনে একটু রেগে গেল। যেদিন ভেতর থেকে এই দাম্ভিকতা যাবে সেই দিন আমার সাথে কথা বলতে এসো, সেই দিন আমি তোমার কথা শুনবো। বলে ইমা চলে গেল। বর্তমান। স্যার চলে এসেছি। হুম। আকাশ গাড়ির দরজা খুলে দিল। ঈশান বের হয়। গুড নাইট আকাশ। জনি। গুড নাইট স্যার। পরের দিন সকালে ইসমা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে তার মায়ের রুমে গেল। দেখে ইমা বিছানায় নেই। আন্টি আন্টি। রোকসানা ইসমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি আসে। মামুনি তুমি উঠে পড়েছো? আম্মু কোথায়? আসেনি এখনো? এসেছিল, তুমি ঘুমিয়ে পড়েছিলে। তোমার আম্মুর খুব সকালের দিকে হসপিটাল থেকে ফোন এসেছিল, তাই চলে গিয়েছি সকাল সকাল। ইসমা মুখটা ভার করে গিয়ে সোফায় বসলো। ইসমা, স্কুলে যেতে হবে না? ফ্রেশ হতে হবে তো। আমি একাই পারবো। আগে সকালে মা চলে গেলেও বাবা কাছে থাকতো, আমাকে রেডি করে দিত, স্কুলে নিয়ে যেত। এখন রোকসানা ইসমার পাশে বসে ইসমার মাথায় হাত বুলিয়ে বলল, মামুনি কান্না করো না, আমি তোমাকে তৈরি করে দিব, স্কুলে নিয়ে যাব। ইসমা একটু জোরে বলল, আমি স্কুলে যাব না, আমি আম্মুর কাছে যাব। না মামুনি, হসপিটালে যাওয়া হবে না, তোমার আম্মু কত ব্যস্ত থাকে জানো তুমি। আমি আম্মুর কাছে যাব, আমি আম্মুর কাছে যাব। ঠিক আছে ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, স্কুল শেষ করে আমরা তোমার আম্মুর কাছে যাব, ঠিক আছে? এখন চলো, তোমাকে মুখ চোখ ধুইয়ে দিয়ে রেডি করিয়ে দিই। রোকসানা ইসমাকে নিয়ে গিয়ে মুখ চোখ ধুয়ে দিয়ে রেডি হয়ে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে গেল। ইসমার স্কুল আর কে হসপিটাল পার হয়ে আরো সামনে যেতে হয়। ইসমা আর কে হসপিটালের সামনে আসতেই ট্যাক্সির জানালা দিয়ে হসপিটালের দিকে তাকিয়ে রইল। ইসমা স্কুলে চলে আসলো। রোকসানা ইসমাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বলল, মামুনি আমি বাজার করতে যাব, আজ থাকতে পারবো না স্কুলে, তুমি ক্লাস শেষ করে ওখানে বসে থেকো কেমন? আমি তাড়াতাড়ি চলে আসব, তারপর আমরা একসাথে বাসায় যাব। ইসমা কোনো কথা বলল না, মুখ ভার করে মাটির দিকে তাকিয়ে রইল। রোকসানা ইসমার গালে চুমু দিয়ে চলে গেল। ইসমা দাঁড়িয়ে থেকে রোকসানার যাওয়া দেখে আর বলে, তুমি আমাকে আম্মুর
আম্মুর কাছে নিয়ে যাবে না তাই তো? আমি একাই যাব আম্মুর কাছে। বলে ইসমা স্কুল থেকে বের হয়ে হাঁটা দিল হসপিটালের দিকে। এদিকে ঈশান তৈরি হয়ে গাড়িতে উঠে বসলো। জনি, হসপিটালে চলো, মিস্টার মিনহাজকে দেখে আসি। জনি আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আকাশও হাসলো। তারপর গাড়ি নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। এদিকে ইসমা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলো। আর কিছু দূর গেলেই হসপিটাল। ইসমা খুব খুশি হয়। সে আরো জোরে জোরে হাঁটতে লাগলো। হসপিটালের কাছাকাছি এসে দেখে তাকে রাস্তা পার হয়ে হসপিটালে ঢুকতে হবে। আমার তো রাস্তা পার হতে হবে, কিন্তু কিভাবে পার হব? এমন সময় ইসমা দেখলো একটা লোক ফোনে কথা বলতে বলতে আসছে। ইসমা লোকটার সামনে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আমাকে একটু রাস্তাটা ওই পারে নিয়ে যাবেন? আমি পারবো না, হাতে সময় নেই আমার। বলে লোকটি চলে গেল। ইসমা আরো দুইজন লোককে বলল, কিন্তু কেউ ইসমাকে রাস্তা পার করে দিল না। আমাকে একাই পার হতে হবে? এদিকে ঈশানের গাড়ি হসপিটালে ঢোকার আগেই ঈশানের চোখে হঠাৎ রাস্তার অপোজিটের পাশে ইসমার দিকে পড়ে। জনি, গাড়ি থামাও। কি হলো স্যার? আমরা চলে এসেছি হসপিটাল। আপনি কি এখানেই নামতে চাচ্ছেন? ওই দেখো, ওই পিচ্ছি মেয়েটা একা একা রাস্তা পার হতে যাচ্ছে। তার বাবা মা কোথায়? মেয়েটা একা তো। ওহ গড, না জানি কোনো বিপদ ঘটায় মেয়েটা। বলে ঈশান তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে রাস্তার ওই পাশে গেল। এদিকে ইমা রোগী দেখে সিঁড়ি দিয়ে নামতেই তার চোখ বাইরে রাস্তার দিকে যায়। দেখে রাস্তার ওই পারে একটা ছোট্ট মেয়ে। ইমা ভালো করে তাকাই দেখে তার মেয়ে ইসমা রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। ইমা ঘাবড়ে গেল এবং দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গেল। ইমা যেন চোখে কিছুই দেখছিল না, শুধু তাড়াতাড়ি নামছিল সিঁড়ি দিয়ে। এদিকে আকাশজনই গাড়ি থেকে বের হয়। রাস্তায় স্পিডেও গাড়ি চলছে। ইসমা এদিক ওদিক তাকিয়ে রাস্তায় পা বাড়াচ্ছে আর পিছনে সরে আসছে। ঈশান ইসমার কাছে আসতেই ইসমাকে দেখে চিনতে পারে। এদিকে ইসমা সাহস করে রাস্তা পার হতে লাগলে ঈশান দেখে সামনে থেকে স্পিডে একটা বড় ট্রাক আসছে। ঈশান ইসমা বলে চিৎকার দিল। ইসমা রাস্তায় দাঁড়িয়ে পিছনে তাকালো। ঈশান দৌড়ে এসে ইসমার হাত ধরে টান দিতেই ট্রাকটা চলে যায়। রাস্তার ওই পার ইমা ইসমা বলে চিৎকার দিয়ে ওঠে। ট্রাক চলে গেলে ইমা দেখে ঈশান ইসমাকে জড়িয়ে ধরেই মাটিতে পড়ে গেছে। ইমা মাটিতে বসে তার হাত পা কাঁপতে লাগে, যেন সে পায়ে কোনো শক্তি পাচ্ছিল না। এদিকে ঈশানের হাতও ছিলে যায় এবং কাঁধে ব্যথা পায়। আকাশ জনি তাড়াতাড়ি দৌড়ে ঈশানের কাছে আসে। স্যার, আপনি ঠিক আছেন? ঠিক আছে ঠিক আছে। বলতেই ঈশান রাস্তার ওই পারে হসপিটালের দিকে চোখ যায়। দেখে ইমা মাটিতে বসে তাদের দিকে তাকিয়ে কান্না করছে। ঈশান মনে মনে খুশি হয়। সে ভাবে আজও ইমা তাকে নিয়ে ভাবে। তুমি? ইসমা ঈশানের দিকে তাকিয়ে বলে, আমি। আমাদের আবার দেখা হয়ে গেল। তোমার কোথাও লাগেনি তো ইসমা? না, লাগেনি, কিন্তু তোমার তো হাত ছিলে গেছে, রক্ত বের হচ্ছে। ও কিছু না। আগে তুমি বলো, তুমি একা রাস্তা পার হচ্ছিলে কেন? আমি ওই হসপিটালে আম্মুর কাছে। বলে ঘুরতেই দেখে ইমা কান্না করছে। ইসমা তার মাকে দেখে খুব খুশি হয়। ওই যে আমার আম্মু। আম্মু। ইমা কোনো রকম মাটি থেকে উঠে রাস্তা পার হয়ে এসে ইসমাকে বুকের সাথে ঝাপটে নিয়ে জোরে জোরে কান্না করতে লাগে। ঈশান একদম হতবাক হয়ে গেল। এটা কি দেখছে সে? ইসমা ইমার মেয়ে? এটা ঈশান বিশ্বাস করতেই পারছিল না। একদম স্তম্ভিত হয়ে তাকিয়েছিল ইমা আর ইসমার দিকে। ইমা ইসমাকে ছেড়ে দুই হাত দিয়ে ইসমার হাতের বাজু ধরে বলল, এখনই কি হয়ে যেত ইসমা? তোমার কিছু হলে আমি কি করে বাঁচতাম? এমনটা কেউ করে? ইসমা মাথা নিচু করে আস্তে করে বলল, আই এম সরি আম্মু, আমার তোমার কাছে আসতে খুব ইচ্ছা করছিল, তাই আন্টি যখন আমাকে স্কুলে দিয়ে বাজার করতে চলে গেল, তখন আমি স্কুল থেকে বের হয়ে চলে এসেছি। এটা তুমি কেন করতে গেলে ইসমা? আজ যদি তোমার কিছু হয়ে যেত? কিছু হতো না, আঙ্কেল ছিল না, উনি আমাকে বাঁচিয়ে নিয়েছে। ইমা উঠে ঈশানের সামনে এসে দাঁড়ালো এবং কান্না ভরা চোখে ঈশানের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, তুমি জানো না তুমি কি করেছো? তুমি আমার প্রাণকে বাঁচিয়েছো। এই দিন আমি কোনোদিনও শোধ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। ঈশান একটা কথাও বলল না, অবাক চোখে ইমার দিকে শুধু তাকিয়ে রইল। ইসমা এসে ঈশানের হাত ধরতেই ঈশান একটু চমকে ওঠে। ইসমার দিকে তাকাই। আম্মু, তোমাকে বলেছিলাম না একজন মানুষ আমাকে সেই দিন বেলুন ফিরিয়ে দিয়েছিল? এটা সেই মানুষ। আম্মু,
আঙ্কেলের ওই হাতটা কেটে গেছে, ওষুধ লাগিয়ে দেবে না? ঔষধ লাগাতে হবে না মামুনি, আমি ঠিক আছি। ঔষধ লাগাতে হবে, আগে কাটা জায়গাটা পরিষ্কার করতে হবে, না হয় সেপটিক হয়ে যাবে। আর হসপিটালে আসো। ইসমা আসো মামুনি। বলে ইসমার দিকে হাত বাড়িয়ে দিলে ইসমা বলল। আমি আঙ্কেলের সাথে যাব। ঈশানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল। ইমা ঈশানের দিকে তাকাই বলল। ওকে এসো। ঈশান মুচকি হেসে বলল, চলো ইসমা। ইসমা ঈশানের সাথে হসপিটালে গেল। ইমা ঈশানকে তার চেম্বারে বসালো। এমন সময় রুহি আসে। রুহি ঈশানকে দেখে খুব খুশি হয়। স্যার, আপনি এখানে কেমন আছেন? ভালো। আন্টি, আরে আমাদের ইসমা কখন আসলো? এই তো একটু আগে। আন্টি, আমাকে তোমার রুমে ওই পুতুলটা দেখাবে? অবশ্যই, চলো। ইমা, আমি ইসমাকে নিয়ে গেলাম। ওকে। রুহি ইসমাকে নিয়ে চলে গেল। ইমা মেডিসিন বক্স নিয়ে এসে ঈশানের পাশে বসলো এবং ঈশানের হাতের ক্ষত পরিষ্কার করে দিতে লাগলো। ঈশান অপলক দৃষ্টিতে ইমার দিকে তাকিয়ে রইল। কাটা জায়গায় ঔষধ লাগাতেই ঈশান বলে উঠল। ইমা ঈশানের দিকে তাকাই। ঈশান তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। থ্যাংক ইউ এগেইন। থ্যাংক ইউ বলতে হবে না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমি জানি কি জিজ্ঞেস করবে। ইসমা সত্যিই আমার মেয়ে কিনা? ইসমা আমারই মেয়ে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে করে বলল, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ব্যাংকের ম্যানেজার ছিল। ইমা ঈশানের হাতে ব্যান্ডেজ করে দিয়ে উঠে গিয়ে মেডিসিন বক্স রেখে আসলো। ওকে, আমি উঠি। বলে উঠতে গেলে ঈশান কাঁধে ব্যথা অনুভব করে। ঈশান কাঁধ ধরে আবার বসে পড়ে। কাঁধে চোট পেয়েছো? মনে হচ্ছে। আমাকে দেখতে দাও। বলে কাঁধে হাত দিতে গেলে ঈশান একটু সরে গিয়ে বলে, না লাগবে না, থাক, আমি ঠিক আছি। ইমা একটু রাগান্বিত সুরে বলল, আমাকে দেখতে দাও, হাতটা সরাও। ইমা সংকোচ নিয়ে আবারও বলল, শার্টটা একটু খুলতে হবে। ঈশান শার্টের 4টা বোতাম খুলে কাঁধটা বের করে দিল। ইমা ঈশানের কাঁধে হাত রাখতেই ঈশানের বুকের ভেতর কেঁপে ওঠে। ঈশান শার্ট তাড়াতাড়ি ঠিক করে বলল, আমার কিছু হয়নি। বলে উঠতে গেলে ইমা ব্যথা জায়গায় চাপ দিয়ে আবার বসিয়ে দেয় ঈশানকে। ঈশান ইমার দিকে তাকাই। ইমা গম্ভীর সুরে বলল, ডক্টর আমি, তুমি না, ওকে? আমায় দেখতে দাও। বলে শার্টটা কাঁধ থেকে নামিয়ে হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে দেখতে লাগলো। এখানে ব্যথা লাগছে? ঈশান মাথা হ্যাঁ ঝুঁকালো। ইমা ঈশানের কাঁধে ব্যথা কমানোর স্প্রে করে দেয় এবং নিজের জায়গায় গিয়ে বসে। ঈশান শার্ট ঠিক করে শার্টের বোতাম লাগাই। ইমা ঔষধের নাম লিখে দেয় এবং বলে, এটা দুবেলা করে 2 দিন খেলেই ব্যথা ঠিক হয়ে যাবে, সাথে হাতের ক্ষতটাও সেরে উঠবে। বলে প্রেসক্রিপশন আগিয়ে দিল। ঈশান ইমার হাত থেকে প্রেসক্রিপশন নিল। থ্যাংক ইউ, আমি আসি। বলে ঈশান উঠে বাইরে বের হয়ে আসলো এবং জোরে একটা শ্বাস ছাড়লো। আকাশ জনি ঈশানকে দেখে তাড়াতাড়ি ঈশানের কাছে আসলো। স্যার, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, আমি হোটেলে ফিরবো। ওকে স্যার, চলুন। ঈশান তাড়াতাড়ি হেঁটে হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে গেল। ইসমা জানালা দিয়ে ঈশানকে গাড়িতে উঠতে দেখে। আঙ্কেল চলে যাচ্ছে। কে ইসমা? ইসমা কোনো কথা বলে না, দৌড়ে রুম থেকে বের হয়ে বাইরে যেতে লাগে। রুহি ও ইসমার পিছে পিছে যায়। এদিকে জনি গাড়ি চালিয়ে বের হয়ে যায় হসপিটাল থেকে। ইসমা বাইরে এসে দেখে ঈশানের গাড়ি চলে গেছে। ইসমার খুব মন খারাপ হয়। কি হয়েছে ইসমা? আঙ্কেল চলে গেল, আমার সাথে দেখা করলো না। তুমি কার কথা বলছো আমি বুঝতে পারছি না। চলো তোমার আম্মুর কাছে চলো। ইসমা মন খারাপ করে রুহির সাথে চলে গেল ভিতরে। এদিকে ঈশান বলল, মিস্টার মিনহাজকে দেখেছো? জি স্যার, মিস্টার মিনহাজ এর গান ফিরেছে, কিন্তু উনি কথা বলার অবস্থায় নেই, তাই আর কথা বলিনি। তবে আমরা ঈশানের আকাশের কথায় কোনো মনোযোগই নেই। ঈশান ইমার বলা কথাগুলো ভাবছে। আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে। ইসমা আমারই মেয়ে, আমার হাজবেন্ড ব্যাংক ম্যানেজার। এখনই কি হয়ে যেত ইসমা? তোমার কিছু হলে আমি কি করে বাঁচতাম? এমনটা কেউ করে? আকাশ কথা বলতে বলতে ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান অন্যমনস্ক। স্যার স্যার ঈশান চমকে উঠে আকাশের দিকে তাকালো। স্যার, আপনি ঠিক আছেন? জানি না। স্যার, চলে এসেছি।
আকাশ বের হয়ে গাড়ির দরজা খোলার আগেই ঈশান গাড়ির দরজা খুলে বের হয়ে লিফটে উঠে চলে গেল। আকাশ জনি দুজনেই একটু অবাক হয়। স্যার কি হলো, কিছুই বলছেন না? আমিও না। সন্ধ্যা 7টা। ঈশান জনি আকাশ কে কোনো কথা না বলেই অন্য আরেকটা গাড়ি নিয়ে চলে গেল হসপিটালের সামনে। ঈশান হসপিটাল থেকে একটু দূরে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে লাগে ইমাকে দেখার জন্য। রাত 8টা। ইমা ইসমাকে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছে। ঈশান ইমা ইসমাকে দেখে তাড়াতাড়ি সোজা হয়ে বসে এবং তাদের দুজনকে দেখতে থাকে। ইমা ট্যাক্সি দাঁড় করালো এবং ইমা ইসমাকে নিয়ে ট্যাক্সিতে উঠে বসলো। ঈশান ট্যাক্সির পিছু নিল। ট্যাক্সি গিয়ে ইমার বাড়ির সামনে দাঁড়ালো। ঈশান তার থেকে একটু দূরেই গাড়ি থামাই এবং ইমা ইসমাকে দেখতে থাকে। ইমা ইসমা বিল্ডিং এর ভেতরে চলে গেলে ঈশান গাড়ির স্টিয়ারিং এর সাথে মাথা ঠেকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। এমন সময় আকাশ কল করে ঈশানের ফোনে। ঈশান ফোন রিসিভ করে লাউডে দিল। স্যার আপনি কোথায়? গতকাল যেখানে আমরা গল্প করেছিলাম সেখানে যাচ্ছি। ওকে স্যার, আমরা আসছি। আসার সময় আমার জন্য বিয়া নিয়ে এসো বেশি করে। ওকে স্যার। বলে ফোন কেটে দিল। ঈশান গাড়ি ঘুরিয়ে সেই জায়গা গিয়ে গাড়ি থামালো। ঈশান গাড়ির থেকে বের হতেই ঠান্ডা বাতাস ঈশানের শরীরকে রিল্যাক্স করলেও তার মনের ভেতরে উথালপাতাল হয়ে যাচ্ছিল। ঈশান গিয়ে সমুদ্রের দিকে পা ঝুলিয়ে বসে এবং সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে লাগে। হঠাৎ আপনা আপনি ঈশানের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। ঈশান চোখে হাত দিয়ে দেখে পানি। ঈশান হেসে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ইমা আমাকে 6 বছর আগেই তার মন থেকে বের করে দিয়েছে, তাই সে আরেকজন মানুষকে বিয়ে করতে পেরেছে। কেন ইমা, কেন? তুমি কি জানতে না আমি তোমাকে কত ভালোবাসতাম? একটা ছোট ভুলের কারণে তুমি আমাকে ভুলে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করলে। কিভাবে পারলে ইমা, কিভাবে? ইমা, আমি যে তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। 6টা বছর তোমার স্মৃতি বুকের ভেতর আগলে রেখেছি। কখনো কোনো মেয়ের দিকে সেই নজরে থাকাইনি, কারণ তুমি ছিলে আমার ছায়া। আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, আর তুমি এক নিমিষেই। বলতেই আকাশ জনি এসে গাড়ি থামালো। ঈশান তাড়াতাড়ি চোখ মুছে ফেললো। আকাশ জনি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে ঈশানের কাছে এসে উত্তেজিত সুরে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? ঈশান কোনো কথা বলল না, শুধু মাথা ঝুঁকালো। আকাশ এসে ঈশানের কাছে দাঁড়িয়ে বলল, না স্যার, আপনি ঠিক নেই। কি হয়েছে বলুন স্যার। বলতেই ঈশান আকাশের দিকে ঘোরে এবং আকাশকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আকাশ একদম হতবাক হয়ে যায়, সাথে জনিও, কারণ ঈশানকে কখনো এভাবে তারা কান্নায় ভেঙে পড়তে দেখেনি। আমি কখনো ভাবিনি আমার ইমাকে আমি অন্য কারো জীবনে দেখবো। কেন এমন হলো আকাশ? আমার ভালোবাসা কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি ওকে খুব ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসি। ও শুধু আমার, আমি ওকে অন্যের সাথে দেখতে পারবো না, পারবো না। স্যার শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। শান্ত হন স্যার। কিছুক্ষণ পর ঈশান শান্ত হলো এবং আকাশকে বিয়ার নিয়ে আসতে বলল। আকাশ গাড়ি থেকে বিয়ার এনে ঈশানের হাতে দিল। জনি বলল, স্যার আপনার কোনো ভুল হচ্ছে না তো? আপনি কি ম্যাডামের সাথে কাউকে দেখেছেন? ঈশান বিয়ারের বোতল খুলতে খুলতে বলল, দেখার কি দরকার? ইমা নিজের মুখে বলেছে 6 বছর আগেই ও আমাকে ভুলে গিয়ে বিয়ে করে দিয়েছে। জনি, ওর মনে যদি আমি থাকতাম তাহলে ও কোনোদিনও বিয়ে করতে পারতো না অন্য কাউকে। এমন কি হয়েছিল স্যার? কেন ম্যাডাম এই কাজ করলো? ঈশান আকাশের দিকে তাকিয়ে বলল, বলবো, আজকে তোমাদের পুরো ঘটনাটা বলবো। বসো তোমরা। ইমা ইসমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগে। ইসমা ইমার দিকে তাকিয়ে বলল, আম্মু, আঙ্কেলটা আমার সাথে কথা না বলেই চলে গেছে। আমি আঙ্কেলকে একটা থ্যাংক ইউ বলতে পারিনি। বলতে হবে না, আমি বলে দিব। এখন ঘুমাও। ইসমা চোখ বন্ধ করে মুচকি হেসে বলল, আম্মু, আঙ্কেলটা খুব ভালো। তোমাকে ঘুমাতে বলেছি ইসমা, আর একটা কথাও বলবে না। ইমা ইসমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলল, এই ভালোটা 6 বছর আগেই যদি হতো তাহলে এত কিছু হতোই না। এদিকে ঈশান তার আর ইমার 6 বছর আগের কাহিনী বলতে শুরু করে। আমাদের কলেজে 20 বছর পূর্তি অনুষ্ঠান ছিল সেদিন। আমি স্বামীর গাড়ি নিয়ে খুব হাইফাই ভাবে কলেজে আসি। আমরা কলেজের দোতলার করিডোর বারান্দায় গিয়ে দাঁড়াই। আমাদের সাথে আরো কয়েকজন ছেলে ছিল অবশ্য। আমি ওদের চিনতাম না, স্বামীর চিনত। আমরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ স্বামীর বলে উঠল, অতীত। এভাবে দাঁড়িয়ে থাকতে বোরিং লাগছে,
একটু ফান করা যাক, কি বলিস সবাই? কি ফান একটু শুনি। বলছি, কারো কাছে 2 টাকার কয়েন আছে? সমীরের পাশে দাঁড়িয়েছিল একটা ছেলে। সেই ছেলে পকেট থেকে 2 টাকার কয়েন বের করে সমীরের হাতে দিল। কয়েনের এক পাশে শাপলা ফুল, আরেক পাশে মানুষ। খেলার নিয়ম হলো কয়েনের কোনো এক পাশ পছন্দ করতে হবে। তারপর আমি কয়েন হাতে উঠিয়ে ছেড়ে দেব। কয়েনের যে পাশটা পছন্দ করেছিস সেটা যদি মিলে যায় তাহলে তুই যা বলবি তাই করব। আর যদি আমি জিতে যাই তাহলে আমি যেটা বলবো সেটাই তোর করতে হবে। ওকে, আমি রাজি। ঠিক আছে, আগে ঈশান খেলবে। ওকে ঈশান, বল কোনটা, শাপলা নিবি? মানুষ নিলাম। ওকে। বলে কয়েন হাওয়াতে উঠিয়ে ছেড়ে দিল সমীর। সবাই হুমড়ি খেয়ে পড়লো দেখার জন্য। কি করছো তোমরা? আমি জিতেছি, এত দেখার কি আছে? তুই মেরেছিস, এত ভাব নিস না। কি, তোরা নিশ্চয়ই চিটিং করেছিস? জি না, কোনো চিটিং করিনি। এখন আমি যেটা বলবো সেটা তোর করতে হবে, এত কথা বলে লাভ নাই। ওকে, বল কি করতে হবে। সমীর একটু ভেবে তারপর বলল, পেয়েছি। কলেজের দরজার সামনে মাঝ বরাবর গিয়ে দাঁড়াবি। যেই গেট দিয়ে প্রথম ঢুকবে তাকে তুই প্রপোজ করবি। সেটা তুই স্যার, ম্যাডাম বা কোনো ছেলেও হয় তাও ছাড় নেই, প্রপোজ করতেই হবে। এটা হবে না, এটা বাদ। না, এটাই খেলা। যা, এখন যেটা বললাম সেটা কর। ওকে, দাঁড়া। বলে সমীর দৌড়ে গিয়ে কথা থেকে জানি একটা লাল গোলাপ নিয়ে আসলো। এই ফুলটা নে, এটা দিয়ে প্রপোজ করবে। যদি ঝামেলায় পড়ি তোকে মজা বুঝাবো সমীর। বলে সমীরের হাত থেকে গোলাপ নিয়ে কলেজের গেটের সামনে মাঝ বরাবর এসে দাঁড়ালো ঈশান। ঈশান পেছন ঘুরে তাকাই তার বন্ধুর দিকে। সমীর হাত দিয়ে ইশারা করে বলল, অল দ্য বেস্ট। ঈশান মুখ ভেঙসে দিয়ে চোখ বন্ধ করে সামনে মাথা ঘুরালো এবং মাথা একটু নিচু করে মনে মনে বলল, প্লিজ কোনো ছেলে আর কোনো স্যার ম্যাডাম যেন না হয়, প্লিজ গড। বলে চোখ খুলতেই দেখে পায়ে সাদা উঁচু হিল, হালকা গোলাপি রঙের লং ফ্রক, হাতে পাথরের ব্রেসলেট। ঈশান মাথা তুলে চেহারার দিকে তাকাতেই দেখে ইমা আসছে। ইমাকে দেখে ঈশান হা হয়ে তাকিয়ে রইল। এ যেন এক পরী আসছে বর্তমান। সেদিন প্রথম মনে কিছু একটা অনুভব করেছিলাম, এখনো ওর চেহারাটা আমার চোখের সামনেই ভাসে। কি অপরূপ সুন্দর লাগছিল ওকে। ইমা আমার পাশ কাটিয়ে চলে যায়, আমার মুখ থেকে একটা কথাও বের হয় না। সামির এসে বলল, অতীত। একটা ছোট কাজ করতে পারলি না, নাকি মেয়েটাকে তুই ভয় পেলি? ভয় পাবো কেন, এক্ষুনি প্রপোজ করে আসছি, দাঁড়া। বলে ঈশান গেল ইমার কাছে। সেখানে আরো অনেক মেয়ে ছিল। সবাই ঈশানকে হাতে গোলাপ নিয়ে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ল। হ্যাঁ মেয়ে। ইমার সামনে দাঁড়িয়ে ইমা ঈশানের দিকে তাকালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে, কি চাই? এই গোলাপটা রাখো। কেন? রাখতে বলেছি, রাখো। আমার লাগবে না। বলে ইমা চলে যেতে লাগলো। ঈশান ইমার হাত ধরে নিজের দিকে টান দিয়ে নিয়ে আসতেই ইমা ঈশানের ঠোঁটের সাথে ঠোঁট ঘষা লাগে। ঈশান অবাক হয়ে যায় এবং তার হার্টবিট দ্রুত হয়ে যায়। সবাই দেখে মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। ইমা রেগে ঈশানকে ধাক্কা দিল এবং টেনে ঈশানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। অসভ্য ছেলে। বলে ইমা রেগে সেখান থেকে চলে যায়। ঈশান যেন বাকরুদ্ধ হয়ে গেছে। অপলক দৃষ্টিতে ইমার চলে যাওয়া দেখছিল, যেন এক ধান্দায় পড়ে গিয়েছিল সে। সমীর এসে ঈশানের কাঁধে হাত রাখতেই ঈশানের ধ্যান ভাঙে। ঈশান দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। সরি ভাই। ঈশান সমীরের দিকে একটু রগন্বিত চোখে তাকিয়ে তার হাতে ফুল ধরিয়ে দিয়ে বাড়ি চলে গেল। বর্তমান ঈশান আবারও বলল, সেই দিন থেকে মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করতে লাগে। সেই দিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, কারণ অনিচ্ছাকৃতই হোক কিস তো হয়েছে, আর সেটা আমার জীবনের প্রথম কিস ছিল। তার মানে এর আগে আপনি কখনো কোনো মেয়েকেই পছন্দ করেননি? আমার মেয়েদের প্রতি তেমন আকর্ষণ কাজ করতো না, কারণ আমি জানি আমার কারো পিছে ঘুরতে হবে না, আমার পিছেই সবাই ঘুরবে। তাই আমি ছিলাম টাকা পয়সা ভোগ বিলাসিতার পাগল। আমি যে জীবনে কত টাকা উড়িয়েছি তার হিসাব দিতে পারবো না। তারপর কি হলো স্যার? ঠিক করলাম ইমার সাথে কথা বলবো, কিন্তু কি কথা বলবো? ঈশান কপাল কুঁচকে বলল, আমার ঠিক মনে নেই। একটা জন্মদিনের পার্টি হয়েছিল, কলেজেরই একটা ছেলে পার্টিটা রেখেছিল।
ও হ্যাঁ, মনে পড়েছে। ইমার ক্লাসমেট ছিল সেই ছেলেটা। সে আমাকে সামিরকে ইনভাইট করেছিল সেই পার্টিতে। সেই পার্টিতে ইমাও ছিল। ইমা সেদিন কালো রঙের ড্রেস পরেছিল, খুব সুন্দর লাগছিল ওকে। আমি ইমাকে দেখে মনে মনে খুশি হই, কিন্তু ইমা বিরক্তির চোখে আমার দিকে তাকায়। অতীত। ইমা ঈশানের দিকে বিরক্তিকর চোখে তাকালো। ঈশান ইমার দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো এবং মনে মনে বলল, আমি জানি কেন এমন করে তাকাচ্ছ আমার দিকে। ভেবে তাকাতেই ঈশান দেখলো ইমা সেখানে নেই। ঈশান এদিক ওদিক তাকাতে লাগলো, ইমা কোথাও নেই। ঈশান পার্টি থেকে বের হয়ে বাইরে আসতেই দেখে ইমা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে। ইমা ঈশানের পায়ের শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকালো, দেখে ঈশান। ইমা সেখান থেকে ভেতরে চলে যেতে লাগলো। ঈশান ইমাকে দাঁড়াতে বলে, ইমা দাঁড়িয়ে যায়। তোমার সাথে আমার কিছু কথা আছে। কিসের কথা? বসে কথা বলি, চলো। আমার সময় নেই, এইখানেই বলো। ঈশান ইমার সামনে এসে দাঁড়ালো এবং বলল, সেই দিন যেই ঘটনাটা ঘটেছিল জানি তোমার খারাপ লেগেছে। আসলে আমি বুঝতে পারিনি এমন কিছু একটা হয়ে যাবে, তাই সরি। আই এম সো সরি। ইমা মুখে হাত দিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। ঈশান কপাল কুঁচকে বলল, হাসছো কেন? ঈশান চৌধুরী কখনো কাউকে সরি বলে না, আজ সে ইসমাকে সরি বললো, এই ভেবে হাসি পাচ্ছে। বাই। ঈশান অবাক চোখে ইমার চলে যাওয়া দেখলো এবং মনে মনে ভাবলো, তাই তো, আমি ইমাকে সরি বললাম কেন? কি হলো আমার? আর ওকে নিয়ে আমি এত ভাবছি বা কেন? বর্তমান। ঈশান হেসে বলল, আমি তখনও বুঝতে পারিনি যে আমার মন ওকে চাইতে শুরু করেছে। ইমাকে দেখলেই আমার মনের মধ্যে কেমন একটা অদ্ভুত ফিলিংস কাজ করত। আমি ভাবতাম কেন আমার এমন হচ্ছে, কেন ওকে এত ভালো লাগে আমার। এইভাবে প্রায় 2 মাস পার করলাম। একদিন ঠিক করলাম ওকে আমি আমার মনের ফিলিংসটা বলে দেব। বলেছেন? না, বলতে পারিনি। যেদিন বলবো বলে ঠিক করেছিলাম সেদিন একটা ছেলের সাথে আমার বাড়াবাড়ি হয়েছিল, তাও আবার ওর সামনে। বলেন কি স্যার? ইমা আমাকে দেখে খুব রাগ হয়েছিল। আসলে ও এগুলো একদম পছন্দ করতো না। তারপর ম্যাডামকে কবে বললেন আপনার মনের কথা? সেই মারামারির 7 দিন পর। সেই দিন আকাশ খুব মেঘলা ছিল, বাতাসও উঠেছিল, বলতে পারো ঝড় উঠেছিল, কিন্তু বৃষ্টি নামেনি। আমি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ইমা ওই বাতাসের মধ্যেই আসছে। আমি রাস্তার অপোজিট পাশে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাঁচ নামিয়ে ইমা বলে চিৎকার দিই। ইমা আমার দিকে তাকায়, আমাকে দেখে মুখ ঘুরিয়ে আবার চলে যেতে লাগে। আমি ইমাকে আবার ডাক দিই, কিন্তু ইমা শুনে না। এমন সময় আকাশ বিকট গর্জন দিয়ে ওঠে। ইমা কান ধরে রাস্তার উপর বসে পড়ে। আমি ওকে ওইভাবে বসে থাকতে দেখি একটু ঘাবড়ে যাই। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে ওর কাছে দৌড়ে যাই। অতীত। ইমা, তুমি ঠিক আছো? ইমা চোখ খুলে ভীত চোখে ঈশানের দিকে তাকাই। উঠো ইমা, বলে ইমার হাত ধরতেই ঈশান দেখে ইমা কাঁপছে। ইমা, ভয় নেই, কিচ্ছু হয়নি, উঠো উঠো। বলে ঈশান ইমাকে উঠালো এবং সাথে করে তার গাড়ির কাছে নিয়ে আসলো। ঈশান গাড়ির দরজা খুলে দিয়ে উত্তেজিত সুরে বলল, গাড়িতে বসো ইমা। লাগবে না, আমি একাই যেতে পারবো। ইমা, ঝড় উঠছে, বৃষ্টি আসলো বলে গাড়িতে উঠে বসো। আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। প্লিজ আমার কথাটা শুনো। কিন্তু বলতেই ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগে। ইমা আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। ঈশানও তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। এমন সময় জোরে বাস পড়ে। ইমা চিল্লায় ওঠে। ঈশানের হাত চেপে ধরে চোখ বন্ধ করে কাঁপতে লাগে। ঈশানের বুকের ভেতর কেঁপে ওঠে এবং হার্টবিট জোরে জোরে ধুকধুক করতে লাগে। ঈশান যেন নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছিল। ঈশান আস্তে করে বলল, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। ইমা চোখ খুলে তাকায়, দেখে সে ঈশানের হাত শক্ত করে ধরে আছে। ইমা তাড়াতাড়ি ঈশানের হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। সরি, আসলে আমি একটু ইটস ওকে। একটু ঝড়টা কমলেই গাড়ি টান দিব। বাড়িতে নিশ্চয়ই মা বাবা চিন্তা করছে, আর ফোনে চার্জটাও নেই, কি করি এখন? তুমি চাইলে আমার ফোন থেকে কল করে তোমার বাড়িতে জানিয়ে দিতে পারো। এই নাও। ইমা ঈশানের হাত থেকে ফোন নিয়ে তার বাড়িতে ফোন করে জানিয়ে দিল। তারপর ফোন ঈশানের দিকে ধরে বলল, থ্যাংক ইউ। ঈশান ইমার হাত থেকে ফোন নিয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ বলতে হবে না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে ভীতহীন সুরে বলল, ইমা,
আমি তোমাকে কিছু বলতে চাই। কি? আসলে মানে আমি মানে কি? আমি মানে কি বলছো? কি কি বলবে বলো সরাসরি। ইমা, আমি জানি না কিভাবে বলবো, কিন্তু আমি না বলেও থাকতে পারছি না। আসলে আমি কখনো কাউকে এতটা চাইনি। মানে উফ, কিভাবে বলি। বুঝেছি, আমাকে নিয়ে তোমার মনে কিছু চলছে, তাই তো? ঈশান ইমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। ঈশান মাথার পেছনে চুলকিয়ে কিউট লোক দিয়ে মুচকি হেসে বলল, আই থিঙ্ক আই লাভ ইউ। মিস্টার ঈশান, ভালোবাসা কি তা কি তুমি বোঝো? যাই হোক, আমিও এত বুঝি না, কিন্তু যতটুকু বুঝি তার থেকেই বলছি। ভালো শুধু বাসলেই হয় না, ভালোবাসার মানুষটাকে রেসপেক্ট করতে হয়। তুমি আমার সাথে যা করেছো তা আমি ভুলতে পারবো না। সেগুলো পুরনো কথা ইমা। আমি তো তারপর থেকে তোমার সাথে কিছুই করিনি। কিচ্ছু করনি, কিন্তু তোমার সেই ব্যবহারগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে। ঈশান ইমার সামনে হাত জোর করে বলল, আমি সেই সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি ইমা। আমার ভুল হয়েছে, আর আমার ভুলের পানিশমেন্টও আমি পেয়েছি। ঈশান, আমি হয়তো বড়লোক ঘরের মেয়ে না, কিন্তু আমরা নিজেদের সম্মানটাকে খুব ভালোবাসি। যাই হোক, আসল কথায় আসি। তোমার কথার জবাব যদি আমার থেকে শুনতে চাও, তাহলে আগে নিজেকে বদলাও। তুমি যদি নিজেকে বদলাতে পারো, আমি তোমার ভালোবাসা গ্রহণ করব। 5 মাস পর তোমার অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা। শুনেছি প্রতিবার তুমি চিট করে পাশ করো। এবার পরীক্ষার মতো করে পরীক্ষা দিয়ে পাশ করো। মারামারি ছেড়ে দাও, মানুষকে মানুষ মনে করো, তাহলেই তুমি আমায় তোমার জীবনে পাবে। আমি সব কিছু করবো, আমি বদলে যাব। তুমি আমার পাশে থাকবে তো? থাকবো, তবে বন্ধু হয়ে, লাভার হয়ে না। আমি রাজি। তুমি আমাকে নিজ হাতে শিখিও ইমা। আমি সব কিছু করবো, কথা দিচ্ছি। বর্তমান। স্যার, আপনার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? ম্যাডাম মনে হয় আপনাকে একটু একটু লাইক করতো, না হলে কি এত তাড়াতাড়ি এমন প্রস্তাব রাখে? ঠিক বলেছ, ইমাও একটু একটু আমাকে পছন্দ করতো, কিন্তু ওই যে আমি মারামারি করতাম, সবার সাথে রুডলি হয়ে কথা বলতাম, এইগুলোর জন্যই ও আমাকে দেখতে পারতো না। তবে এই কথা আমি পরে জানতে পারি। আপনি কি ম্যাডামের কথা রাখতে পেরেছিলেন? আমি ঈশান বলতেই আকাশের ফোনে কল আসে। একটু বিরক্তি নিয়ে আকাশ বলে, এত রাতে আবার কে কল করলো? বলে পকেট থেকে ফোন বের করে দেখে মিস্টার মিনহাজের স্ত্রী। কে কল করেছে? মিস্টার মিনহাজের স্ত্রী। ফোনটা আমাকে দাও তো। আকাশ ঈশানের হাতে ফোন দিলে ঈশান ফোন রিসিভ করে কানে ধরতেই মিনহাজের স্ত্রী হাউমাউ করে কান্না করে বলল, স্যার, আমার স্বামী, স্যার আমার স্বামীকে বাঁচান। কি হয়েছে মিস্টার মিনহাজের? স্যার, আমার স্বামী বেডের উপর কেমন দাপাচ্ছে, আমার খুব ভয় লাগছে, কিছু একটা করেন। ডাক্তাররা আসেনি? আসছে স্যার, ওনারা দেখেছেন। আমি আসছি। আকাশ, জনি, দ্রুত হসপিটালে চলো। বলে ঈশান উঠে নিজের গাড়িতে বসতে গেলে জনি বলল, স্যার, গাড়ি আমি চালাচ্ছি, আপনি বসুন। আকাশ আকাশ পেছনের গাড়ি নিয়ে আসছে। বলে জনি গাড়ি টান দিয়ে হসপিটালে চলে গেল। ঈশান, জনি, আকাশ হসপিটালে আসে। মিনহাজের ক্যাবিনের সামনে আসতেই দেখে 2 জন ডাক্তার মিলে মিনহাজকে দেখছে। মিনহাজের স্ত্রী ঈশান আকাশকে দেখে কান্নায় ভেঙে পড়ে। আকাশ মিনহাজের স্ত্রীকে শান্ত হতে বলে। ঈশান মিনহাজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এভাবে কাঁদবেন না, কি হয়েছিল বলুন তো। আমি জানি না স্যার, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ কানে শব্দ আসলো কিছু পড়ে যাওয়ার। চোখ খুলতে দেখি উনি বেডের উপর দাপাদাপি করছে। আমি খুব ভয় পেয়ে যাই এবং জোরে চিৎকার দিই। তারপর নার্স ডাক্তাররা আসে, ওনাকে দেখতে লাগে। স্যার, আমার স্বামী বাঁচবে তো? অবশ্যই, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। 2 ডাক্তার মিনহাজের ক্যাবিন থেকে বের হয়ে আসলো। তারা ঈশানকে দেখে একটু অবাক হয় এবং বলে, সিরিয়াসলি মিহির, শান্তমার বন্ধু? হ্যালো স্যার, আমি ডাক্তার মাহিম। ঈশানের দিকে হাত বাড়িয়ে দিয়ে, হ্যালো। হ্যালো স্যার, আমি শামীম, জুনিয়র ডাক্তার। বলে ঈশানের সাথে হাত মিলালো। কি হয়েছিল মিস্টার মিনহাজের? মাহিম, শামীম 2 জন 2 জনের দিকে তাকাতাকি করতে লাগে। ঈশান বিষয়টা খেয়াল করলো। শামীম একটু সংকোচ নিয়ে বলল, আসলে স্যার, মিস মিনহাজের অক্সিজেনের পাইপ। বলতেই মাহিম শামীমকে থামিয়ে দিয়ে বলল,
তেমন কিছু না স্যার, মিস্টার মিনহাজের অক্সিজেনের পাইপটা ঢিলে হয়ে গিয়েছিল, অক্সিজেন সব বের হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা সব ঠিক করে দিয়েছি। ঈশানের ওদের কথায় একটু সন্দেহ হলেও ওদের বুঝতে দিল না। নর্মালভাবে জিজ্ঞেস করলো, এখন মিস্টার মিনহাজ ঠিক আছে তো? জি স্যার, চিন্তা করবেন না, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান, আমরা খেয়াল রাখবো। ঈশান আর কোনো কথা বলল না। হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। এদিকে মাহিম শামীমকে ডেকে একটু সাইডে নিয়ে এসে বলল, এখনই কি বলতে যাচ্ছিলে তুমি জানো? উনি হলো ঈশান চৌধুরী, ডিডাব্লিউ কোম্পানির সিও। সত্যি কথাটা যদি বলে দিতে, উনি আমাদের হসপিটালের লাইসেন্স বাতিল করার ব্যবস্থা করত। আর এটা ওনার কাছে খুব বড় একটা বিষয় না। আমাদের হসপিটালের লাইসেন্স বাতিল হলে আমাদের কি হতো, আর স্যার তোমাকে কি করতো ভেবে দেখেছো? সব সময় সব সত্যি বলতে হবে এমন তো কোনো কথা নাই। কিন্তু স্যার, মিস্টার মিনহাজের অক্সিজেন পাইপ কাটলো কে? পাইপটা ধারালো ছিল। বলতেই মাহিম শামীমের মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আসতে বলো, কেউ শুনে ফেলবে, দেওয়ালেরও কান আছে, বুঝেছো? শোনো, আমরা এই বিষয়ে আমাদের সিও মিস্টার আবরার স্যারের সাথে কাল কথা বলবো, দেখি উনি কি বলে। এই বিষয়ে আর কারোর সাথে আলোচনা করার দরকার নেই। বলে শামীমের মুখ থেকে হাত সরালো মাহিম। শামীম ভীত সুরে বলল, ওকে স্যার। এদিকে জনি ঈশানকে জিজ্ঞেস করলো, হোটেলে ফিরবে নাকি? ঈশান আনমনে ছিল, তাই জনির কথার কোনো জবাব দিল না। জনি খেয়াল করলো ঈশান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে কিছু একটা ভাবছে। স্যার। ঈশান চমকে জনির দিকে তাকাই এবং বলল, বলো। হোটেলে ফিরবো? না, যে এখানে বসেছিলাম সেখানেই চলো। ওকে স্যার। স্যার, আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? সব ঠিক নেই জনি। ডাক্তার মাহিম, ডাক্তার শামীম, এরা কিছু একটা লুকাচ্ছে আমার মনে হয়। জি স্যার, কেমন যেন সংকোচ নিয়ে কথা বলছিল ওরা। আর ডাক্তার মাহিম তো ডাক্তার শামীমের কথার মাঝে হুট করে কথা বলেছে। মনে হলো উনি ডাক্তার শামীমকে কথা বলতে দিল না। আমার বিষয়গুলো ভালো ঠেকছে না। জনি, আকাশকে বলো ও যেন 2টা বডিগার্ড হসপিটালে পাঠিয়ে দেয় মিস্টার মিনহাজের সুরক্ষার জন্য। ওকে স্যার। জনি সেই জায়গা নিয়ে এসে গাড়ি থামালো। ঈশান গাড়ি থেকে বের হয়ে সমুদ্রের দিকে মুখ করে পা ঝুলিয়ে বসলো। আকাশ গাড়ি নিয়ে আসলো। জনিকে ঈশান যা বলেছে জনি আকাশকেও সেটা বলল। আকাশ সাথে সাথে ফোন দিয়ে 2জন বডিগার্ডকে হসপিটালে যেতে বলল। আকাশ জনি ঈশানের কাছে এসে দাঁড়ালো। ঈশান আকাশ জনির দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই জায়গাটা কেন জানি খুব ভালো লাগতে লেগেছে। ঠান্ডা ঠান্ডা প্রকৃতির হাওয়া, সমুদ্রের পানি, শব্দ, বেশ লাগছে, কি বলো? ঠিক বলেছেন স্যার। স্যার, 2জন বডিগার্ডকে পাঠিয়ে দিয়েছে। গুড। কাল বিষয়টা একটু খুঁটিয়ে দেখতে হবে। আকাশ জনির দিকে তাকালো। জনি ইশারা করে বলল পরে বলবে। আকাশ ধীর গলায় আস্তে আস্তে বলল, স্যার, গল্প তো শেষ হলো না, এখন কি বলবেন? ঈশান মোবাইলের স্ক্রিন লাইট অন করে বলল, রাত 2টা বাজে। ওকে, চলো শেষ করি গল্পটা। জনি আকাশ খুশি হলো এবং মনোযোগ দিয়ে ঈশানের কথা শুনতে লাগলো। তারপর আমি ইমার কথায় রাজি হলাম। আস্তে আস্তে সময় পার হতে লাগে। ওর আর আমার সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে ভালোবাসায় পরিণত হয়ে যায়। আমি অনার্স 2nd ইয়ারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করি এবং মারামারি, অন্যদের সাথে খারাপ ব্যবহার করা, এগুলোও ছেড়ে দিই। আমি তখন সারাদিন ইমাকে নিয়ে থাকতাম। ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম ফোনে। কথা বলার কোনো টপিক না থাকলেও কানে ফোন ধরে দুজনায় চুপ থাকতাম। ইমা মাঝে মাঝে খুব বিরক্ত হতো। বেশি বিরক্ত হতো ওর পড়ার টাইমে ফোন দিলে। ও অনেক রাত জেগে পড়তো। মাঝে মাঝে রাগ হয়ে বলতো, আমার কাছে এত কথা নেই, আমি পড়াশোনা করি, তুমি শোনো। আমি তাই শুনতাম। রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে ফোন লাউডে দিয়ে মাথার কাছে রাখতাম এবং ওর পড়া শুনতাম। অনেক সময় ওর পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আমরা 2জন কলেজ ফাঁকি দিয়েছি, অনেক ঘুরেছি। আমরা 2জন কলেজ ফাঁকি দিয়ে অনেক ঘুরেছি। তারপর ইমা যখন মেডিকেল কলেজে চান্স পায়, তখন আমাদের কলেজ আলাদা হয়ে যায়। আমি কলেজ আসলে ইমাকে মিস করতাম। তখন আর কিছু ভাবতাম না, চলে যেতাম ইমার কলেজে, ইমার সাথে দেখা করতে। ইমার কলেজে অনেকে জানতো ইমার সাথে আমার রিলেশনের কথা। এভাবে আমাদের সম্পর্ক প্রায় 2 বছর কেটে যায়। আপনাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি? হ্যাঁ, হয়েছে, তবে সেটা আমার কারণেই।
আমি ইমার সাথে রিলেশনের মাঝখানে আবার একটু চেঞ্জ হয়ে যাই। আমি চেঞ্জ হয়েছিলাম, কিন্তু 6 বছর আগে সেটা বুঝতে পারি। ইমা বলতো, তুমি বদলে যেও না ঈশান, আমি চাই না তুমি বদলে যাও। আমি বলতাম, আমি কিছুই বদলাইনি। সব সময় এক কথা কানের কাছে বলবে না তো, তখনও আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত। সেই ভুল সত্যি হলেও আমি অস্বীকার করতাম, কারণ ওই যে আমার বদ অভ্যাস, কারো কাছে ছোট হব না। এই নিয়ে ওর সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছে আমার, কিন্তু কেউ কখনো কাউকে ছাড়ার কথা বলিনি। তবে আমি বেশিরভাগ ওর কাছে গিয়ে ক্ষমা চাইতাম, কারণ আমি ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না। ও যদি আমার সাথে কথা না বলতো, আমার মনে হতো আমি যেন আমার দুনিয়া হারিয়ে ফেলেছি। তাই যতই যাই হোক, ওর সাথে আমি কথা বলতাম, কথা বন্ধ রাখতাম না। তারপর কি হলো স্যার? আমার যতদূর মনে আছে, আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়েছিল তখন। একদিন আমি আর ইমা একটা রেস্টুরেন্টে যাই। তো ইমা আমাকে বলে, অতীত, ঈশান অনার্স শেষ হলো, কি প্ল্যান আছে তোমার? বাবার সাথে বিজনেস জয়েন করব, বাবাই বলেছে। কেন? তুমি তো বাইরে দেশে গিয়ে পড়াশোনা করতে পারো। কি দরকার? আমি বাইরে গেলে তোমার সাথে দেখা হবে না, কথা হবে না ঠিক মতো। আমার অবস্থাটা কি হবে একবার ভেবেছো? ইমা একটু রাগ করে বলল, এটা কেমন কথা? আমি কি আর উড়ে যাব নাকি? আমিও পড়াশোনা করব। আমার স্বপ্ন আমি বড় ডক্টর হব, এবং আমি সেই লক্ষ্যের উপরই আছি। আচ্ছা শুনো না, চলো আমরা কোথাও দূরে গিয়ে ঘুরে আসি। কোথায়? শহরের বাইরে। আমার একটা বাগান বাড়ি আছে, বাবা বাগান বাড়িটা আমার নামে লিখে দিয়েছে। আমি ছুটি কাটাতে ওখানেই যেতাম, কিন্তু আমার জীবনে তুমি আসার পর থেকে আমি আর যাইনি সেখানে, কারণ তোমাকে না দেখে থাকতে পারবো না তাই। ইমা মুখ ভেঙচিয়ে বলল, ঢং কত দেখো। শোনো, এত ভাব নিও না, বুঝছো? তুমি আমাকে কত ভালোবাসো আমি জানি সেটা। জানো না ইমা, তুমি জানো না। এখন বলা যাবে নাকি? না, অত দূর যাব না, কাছে ধারে কোথাও যাওয়া গেলে বলো, যেন দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায়। ওকে, খুঁজে দেখি। ওকে। বর্তমান। আমি খুঁজে খুঁজে একটা জায়গা বের করলাম, সেটা ছিল একটু দূরে, তবে আমার ওই বাগান বাড়ির থেকে কাছে সেই জায়গাটা। আমি ইমাকে ফোন দিয়ে জায়গাটার কথা বললাম, ও রাজি হলো এবং বলল সে কোনোভাবে ম্যানেজ করে বাড়ি থেকে বের হবে। অতীত, ইমা তার বান্ধবীর বাড়িতে স্টাডি করতে যাবে বলে বাড়ি থেকে বের হলো এবং ঈশানকে ফোন করে বলল মার্কেটের কাছাকাছি আসতে। ঈশান ইমার কথা মতো গেল। ইমা আসলে ঈশান গাড়ি থেকে বের হয়ে দাঁড়ায়। ইমা ঈশানকে দেখে মিষ্টি একটা হাসি দেয় এবং তাড়াতাড়ি আসে। ঈশান গাড়ির দরজা খুলে দিলে ইমা গাড়িতে উঠে বসে। ঈশানও উঠে বসে। আজও মিথ্যে বলেছি, শোনো, বিকেলেই না ফিরে আসবো, সন্ধ্যা করা যাবে না। ওকে, যথা আদেশ মহারানী। ঈশান গাড়ি টান দিয়ে চলে যায়। প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে আসলো তাদের গন্তব্যে। ইমা গাড়ি থেকে নেমে অবাক চোখে চারিদিকে দেখতে লাগে। প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য যেন চোখ সরাতে ইচ্ছা করেছিল না তার। ঈশান ইমাকে এমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে সেও ইমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব সুন্দর জায়গাটা ঈশান। এর থেকেও সুন্দর জায়গা আছে, দেখবে? হুম। আসো আমার সাথে। ঈশান ইমার হাত ধরে দৌড়ে নিয়ে যেতে লাগে। কিছু দূর এসে ঈশান ইমার হাত ছেড়ে দিল। ইমা অবাক চোখে তাকিয়ে রইল। দেখলো খুব সুন্দর একটা ঝর্ণা, পাথরের গা ঘেঁষে পানিগুলো নিচে রাখা, পাথরের উপর আশ্রে পড়ছে। খুব সুন্দর দেখাচ্ছিল চারপাশটা। পানি ছিল একদম কাচের মতো স্বচ্ছ। ইমা এত খুশি হলো যে খুশিতে ইমা ঈশানকে জড়িয়ে ধরে এক্সাইটেড সুরে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দর জায়গা। উফ, আমি পাগল হয়ে যাব। পানিতে নামবে? এখানে নিশ্চয়ই কোমরখানি পানি, তাই না? হুম। কিন্তু আমি তো কোনো পোশাক নিয়ে আসিনি। তাতে কি, আমি নিয়ে এসেছি, তুমি আমার পোশাক পরো, চলো তো। বলে ঈশান ইমার হাত ধরে দৌড়ে পানিতে নিয়ে গেল। দুজন খুব মজা করতে লাগে। বর্তমান। একটা মজার ব্যাপার কি জানো, আমি আগের দিন সেই জায়গায় গিয়ে পানির স্রোতের অপোজিট দিকে একটা বক্স রেখে এসেছিলাম, সেটাও আবার পানির নিচে। বক্সে কি ছিল স্যার? ছিল একটা সারপ্রাইজ। স্যার, আপনি কিন্তু সত্যি অনেক রোমান্টিক ছিলেন। ঈশান জনের কথা শুনে হেসে উঠে বলল, তা অবশ্য ঠিক, কারণ সে সময় আমার মাথায় সারাদিন এগুলি ঘুরতো। তারপর কি হলো স্যার?
অতীত। ইমা ঈশানের দিকে ঘুরল, দেখে ঈশানের হাতে একটা বক্স। ইমা বিস্মিত চোখে তাকিয়ে বলল, এটা কি? তুমি নাও, খুলে দেখো। ইমা ঈশানের হাত থেকে বক্স নিয়ে খুলে দেখে একটা ছোট্ট ঝিনুকের বক্স। ওয়াও, ঝিনুকের বক্সটা কি সুন্দর। বক্সটা খুলো। কি আছে এতে? দেখো, আমাকে ভয় দেখিও না কিন্তু। আরে ভয় দেখাবো কেন, খুলে দেখো না। ইমা ঝিনুকের বক্সটা আস্তে করে খুলে দেখে, অবাক চোখে ঈশানের দিকে তাকালো। Will you marry me? ঈশান? ঈশান ইমার গালে আলতোভাবে হাত রেখে বলল, তোমাকে খুব ভালোবাসি ইমা, তুমি আমার জীবনে আছো, কিন্তু আমি চাই তোমাকে সারা জীবনের জন্য আমার করে পেতে। ইমা, তোমার যদি এখনো মনে হয় ঈশান বদলায়নি, তাহলে তুমি ঈশানের জীবনটা বদলে দিও। ইমা, তোমার এই পাগল প্রেমিকটার বউ হবে। এই পাগলটা তোমাকে অনেক ভালোবাসবে, তোমাকে বুকের সাথে আগলে রাখবে। আমি কথা দিচ্ছি ইমা, ঈশানের জীবনে তুমিই প্রথম, তুমিই শেষ। মৃত্যুর আগ পর্যন্ত এই ঈশান তোমাকে একই রকম ভালোবাসবে, কখনো তোমাকে ছেড়ে যাবে না। ইমা ঈশানের হাতের ওপর হাত রেখে বলল, ঈশান, আমি তোমাকে ভালোবাসি। অবশ্যই আমি চাইবো আমার ভালোবাসার মানুষটাকে আমি আমার জীবনে পাই, কিন্তু আমি আগে আমার বাবা মায়ের সাথে তোমার বিষয়ে কথা বলবো। তুমিও তোমার বাবাকে বলো, তারা মত দিলেই আমরা বিয়ে করব, আমাদের বিয়েটা হবে। আমি আমার বাবাকে চিনি, আমি কিছু চাইলে বাবা কখনো না বলেনি। আর তোমাকে চাইলে বাবা এটাতেও দ্বিমত করবে না, কিন্তু তোমার বাবা মা যদি রাজি না হয়? রাজি হবে, আমি রাজি করাবো। ইমা ঈশানের গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, ওকে ওকে, এখন আমার ভালোবাসা তো গ্রহণ করো। ইমা আংটি বক্স করে ঈশানের হাতে দিয়ে মুচকি হেসে বলল, তুমি পরিয়ে দাও। ঈশান ইমার হাতে আংটি পরিয়ে দেয় এবং ইমা ঈশানের হাতে আংটি পরিয়ে দেয়। ঈশান ইমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ইমা। আই লাভ ইউ টু ঈশান। বর্তমান। স্যার তারপর কি হলো স্যার? ইমা আমাকে একটা আংটি পরিয়ে দিল। তোমরা জানো, সেই আংটিটা আমি আজও নিজের সাথে রেখেছি, এই দেখো। বলে ঈশান গলার থেকে চেন বের করে চেনের সাথে ঝুলানো আংটি দেখালো। আকাশ জনি অবাক হয়ে তাকিয়ে রইল। এই আংটি আমি আমার গলার চেনে কেন রেখেছি জানো? আমি মনে করি আমার ইমার হাত আমার বুকে স্পর্শ করে আছে, আর এটাই আমার জন্য অনেক। এত ভালোবাসেন? এত ভালোবাসি। তারপর কি হলো স্যার? তারপর ওখান থেকে আসার পর প্রায় 7 দিন ইমা আমার সাথে ঠিক মতো যোগাযোগ করলো না। আমি খুব চিন্তায় পড়ে যাই, কি হলো, কেন যোগাযোগ করছে না ও আমার সাথে? আমি ইমাকে SMS করে বললাম দেখা করতে। ইমা দেখা করতে আসলো আমার সাথে, ওর মুখটা খুব শুকনো দেখাচ্ছিল। ঈশান ইমাকে দেখে স্বস্তির একটা শ্বাস ছাড়লো এবং দৌড়ে গিয়ে ইমাকে জড়িয়ে ধরলো। ইমা, কি হয়েছে, কেন ফোন ধরছিলে না? জানো কত চিন্তা করছিলাম। উফ ইমা, আই লাভ ইউ। বাবা আমার বিয়ে ঠিক করছে। ঈশান ইমাকে ছেড়ে দিয়ে হতবাক চোখে ইমার দিকে তাকালো। ইমার চোখে জল, কোনো কথা বলল না ইমা। ঈশান রেগে ইমার হাতের বাজু শক্ত করে ধরে বলল, তুই আমার, আমাকে ছেড়ে অন্য কারো হওয়ার কথা যদি চিন্তাও করিস, তাহলে প্রথমে তোকে মারবো, তারপর নিজে মরবো, বুঝেছিস? ইমা দেখলো রাগে ঈশানের চেহারা এবং চোখ লাল বর্ণ হয়ে গেছে। ইমা হাতে ব্যথা পাচ্ছিল। ঈশান, আমার লাগছে। লাগুক, তুই আমার, বুঝেছিস? ঈশান শান্ত হও, আমার কথাটা তো শুনো। কি শুনবো? তুই চল আমার সাথে, তোর আর বাড়ি যেতে হবে না, তুই আমার সাথে যাবি আমার বাড়িতে, তোকে রানী বানিয়ে রাখবো, আবার রানী হবি তুই, চল। বলে ঈশান ইমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে। ঈশান, আমার হাতটা ছাড়ো, আমার কথাটা শোনো। ঈশান ইমার কোনো কথা শুনছিল না। ঈশান যেন পাগল হয়ে গেছিল। ইমাকে টানতে টানতে জোর করে নিয়ে যাচ্ছিল গাড়ির কাছে। ঈশান ইমাকে গাড়ির কাছে আনতেই ইমা হাত ঝটকা মেরে ঈশানের হাত থেকে নিজের হাত ছাড়াই। ঈশান আবার হাত ধরতে গেলে ইমা ঈশানকে থাপ্পড় মেরে বলে, পাগল হয়ে গেছো, কি করছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি ইমা, খুব ভালোবাসি। বলে ইমার সামনে হাঁটু ভেঙে বসে। কান্নায় ভেঙে পড়ে ঈশান। ঈশান হাত জোর করে ইমার দিকে কান্না ভরা চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ইমা, আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, প্লিজ এত বড় অন্যায় করো না আমার সাথে, প্লিজ। ইমা ঈশানের সামনে হাঁটু ভেঙে বসলো। ঈশানকে জড়িয়ে ধরে কান্নার সুরে বলল, এমন কিছু হবে না ঈশান, আমি এমন কিছু হতেই দিব না, তুমি শান্ত হও।
ঈশান ইমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল, আমি জানি আমার ইমা আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি জানি। ঈশান একটু শান্ত হলো। ইমা ঈশানের গালে আলতোভাবে হাত রেখে বলল, এখন আমার কথাটা শোনো, কাল বাবাকে তোমার সাথে দেখা করাবো। তুমি সুন্দর একটা কিউট লুক দিয়ে আসবে, বুঝলা? এবং বাবার সাথে এমন করে কথা বলবা যেন বাবা তোমার কথা একদম গলে যায়। তোমার বাবা মাকে আমাদের কথা বলেছো? বলেছি, জন্যই তো বাবা বিয়ে ঠিক করেছে। যাই হোক, বাবাকে বলেছি তোমার সাথে তাকে দেখা করার কথা। বাবা রাজি হচ্ছিল না, অনেক কষ্টে রাজি করিয়েছি। ঠিক আছে, আমি কাল আসবো, তুমি যেমন ভাবে বলছো তেমনই করবো। আমি শুধু তোমাকে চাই মা। দুই হাত দিয়ে ইমার গাল আলতোভাবে ধরে বলল, বর্তমান। তারপর আমি পরের দিন ইমার বাবার সামনে যাব, এই জন্য নিজেকে তৈরি করছিলাম। তবে সেই দিন এমন একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝিনি। কি হয়েছিল স্যার? আমি ইমার কথা মতো খুব ভালোভাবে তৈরি হয়েছিলাম। ইমার বলা জায়গায় গিয়ে গাড়িতে বসেই তাদের জন্য অপেক্ষা করতে লাগি। আমার কেমন যেন অস্থির লাগছিল, আর ভেতরে হালকা ভয়ও কাজ করছিল। আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরছিল তখন, আমাকে হিসেব করে কথা বলতে হবে। কোথাও এমন তেমন হলে আমি ইমাকে হারিয়ে ফেলতে পারি। খুব অস্বস্তি হতে লাগে আমার। আমি গাড়ি থেকে বের হয়ে সামনে একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে বসি। হঠাৎ কয়েকজন ছেলে এসে আমাকে ঘিরে দাঁড়ায়। ওদের মধ্যে একজন ছেলেকে আমি চিনতাম। আসলে ওই ছেলেটাকে ধরে কলেজে একবার বেড়েছিলাম আমি। ওরা আমাকে বলল তাদের সাথে বাইরে যেতে। আমি কিছু বললাম না, ওদের কথা মতো বাইরে আসলাম। ওরা বলল, অতীত, এটা আমাদের এলাকা। তুই কলেজে আমাদের ছোট ভাইদেরকে ধরে খুব মেরেছিলি এবং নিজের দাপট টিকিয়েছিলি। এখন কি করবি? ঈশান ছেলেটির কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, দেখ ভাই, আজ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজ আমি কোনো ঝামেলা চাই না। তোদের যা সমস্যা কাল বলিস, তোরা চাইলে আমার বাড়িতেও এসে বলতে পারিস। ছেলেটি রেগে ঈশানের হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে জোরে বলল, তুই নিজেকে কি মনে করেছিস? হ্যাঁ? বলতেই পিছন থেকে একটা ছেলে ঈশানকে লাথি মারে। ঈশান হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। ঈশান ওদের দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস ছেড়ে শান্ত সুরে বলল, আমার গার্লফ্রেন্ড আসবে এবং সাথে তার বাবা আসবে। আমি খুব টেনশনে আছি, দোহাই লাগে আমাকে রাগাস না। রাগালে কি করবি তুই? আমরা 5 জন, তুই একা। আজ তোকে শিক্ষা দেবই। বলে ওরা ঈশানের উপর ঝাঁপিয়ে পড়ে, মারতে লাগে। বর্তমান। ওরা আমাকে মারছিল, আমি তখনও শান্ত ছিলাম, শুধু বাধা দিচ্ছিলাম এবং ওদেরকে মারতে মানা করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। ওদের মধ্যে একজন আমার হাত ধরে টান দিলে আমার হাত থেকে আংটিটা খুলে যায়। তখন আমার মাথায় রক্ত উঠে যায়। আমি ওদের ধাক্কা মেরে আংটিটা তুলে নিয়ে পড়ি। পাশে দেখি একটা গাছের তক্তা ভাঙা ডাল পড়ে আছে। গাছের ভাঙা ডালটা তুলে ইচ্ছা মতো পেটাতে লাগি। ওরাও আমাকে মারে, আমিও মারি। এর মধ্যে ইমা এবং ইমার বাবা চলে আসে। তারা যে কখন এসেছে আমি তা বুঝতেও পারিনি। আমার রাগ তখন চরমের উপরে উঠে গিয়েছিল। আমার এবং ওদের সবার নাক, মুখ, কপাল দিয়ে রক্ত বের হচ্ছিল, কিন্তু তবুও মেরেই যাচ্ছিলাম। ঠিক তখনই ইমা এসে পেছন থেকে আমার শার্ট টেনে ধরতেই আমি না দেখি ইমাকে ধাক্কা মেরে ফেলে দিই। ইমা পড়ে গিয়ে হাতে আঘাত পায়। ইমার বাবা ইমা বলে চিল্লালে আমি পিছনে ঘুরে তাকাই, দেখি ইমা মাটিতে পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে ইমাকে ধরতে গেলে ইমার বাবা আমার সামনে এসে দাঁড়ায় এবং আমাকে বাধা দেয়। ইমার বাবা ইমার হাত ধরে মাটি থেকে তুলে। অতীত। ঈশান উত্তেজিত সুরে বলল, আই এম সরি ইমা, আমি বুঝতে পারিনি তুমি ছিলে। আই এম সো সরি। আসলে বলতেই ইমার বাবা বলল, চুপ করো। বাবা ইমার দিকে তাকিয়ে রাগান্বিত সুরে বলল, আমি বলেছিলাম না এ ছেলে তোর যোগ্য না। এরা হচ্ছে বড়লোকের বকে যাওয়া ছেলে। এদের বাবা মাকে এদের শাসন করে না। দেখ কি অবস্থা তার। আর তুই একে ভালোবাসিস? ইমা, জীবনের সিদ্ধান্তগুলো সবসময় বুঝে শুনে নিতে হয়, যেন পরে গিয়ে পস্তাতে না হয়। আজ আমি আবারও বলছি, এ ছেলে তোর যোগ্য না। ঈশানের দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে বলল। ঈশান উত্তেজিত সুরে বলল, আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ঈশানকে বলতে না দিয়ে ইমার বাবা বলল, চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শোনো শোনো, আমরা তোমাদের লেভেলের না হলেও আমাদের মান সম্মানের অনেক দাম। তোমার মতো ছেলের হাতে আমার মেয়েকে কখনোই দিব না। আমার মেয়ের জীবন থেকে সরে যাও। চল ইমা। বলে ইমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। ইমা যায় না। বাবা ইমার দিকে তাকাই। ইমা কান্না ভরা চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি যাও, আমি পরে আসি। ইমা, আমার সাথে চলো। বাবা প্লিজ, আমার ঈশানের সাথে কথা আছে, প্লিজ তুমি যাও। ইমা, যেটাই বলো বুঝে বলো।
জীবনটা কিন্তু খেলনা না, তাই বলছি। ইমার বলাতেই ইমা জোরে বলল, বাবা আমি বুঝি, তুমি যাও, আমি ওর সাথে কথা বলে বাসায় চলে যাব।